আমার নাম অনিমেষ। কলকাতার একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্টেন্টের দায়িত্ব পালন করছি। আমি এখন মুকুন্দপুর গ্রামে যাচ্ছি, যেখানে আমার জন্মস্থান, অর্থাৎ নিজ গ্রামে। খুব ছোটবেলায় মাকে হারিয়েছি। চাকুরির বয়সটা 6 বছর হলেও কলকাতায় ব্যাচেলর জীবনটা কেটেছে অনেক কষ্টে। তাই বাবার সিদ্ধান্তে দিন আষ্টেক পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি। মেয়েটি আর অন্য কেউ নয়, বরং আমার বাবার বন্ধু নির্মল কাকার মেয়ে। অফিস শেষ করে ট্রেন ধরতে অনেক দেরি হয়ে গেল। প্রায় সন্ধে 7টার নাগাদ আমি পৌঁছে গেলাম ভুমরপুর স্টেশনে। স্টেশন থেকে আমাদের বাড়ি রিকশায় করে 40 মিনিটের রাস্তা। তেঁতুলতলার মোড় ছাড়া এ সময় আর কোথাও রিকশা পাওয়া যাবে না। তাই আর দেরি না করে পায়ে হেঁটেই তেঁতুলতলার মোড়ের উদ্দেশ্যে রওনা হলাম। অনেক বছর আগে থেকেই আমাদের গ্রামের রাস্তাগুলোতে সন্ধ্যার পর তেমন কোনো মানুষের আনাগোনা দেখতে পাওয়া যায় না। এর প্রধান কারণ হলো এই গ্রামের অভিশপ্ত সেই রাস্তাটি। সেই রাস্তাটিকে ঘিরে অনেক রহস্য লুকিয়ে আছে। পথে যেতে যেতে সময় পেলে আপনাদের শোনাবো। প্রায় 5 মিনিট হাঁটার পর আমি পৌঁছে গেলাম তেঁতুলতলার মোড়ে। মোড়ে যেতেই চোখে পড়ল গণেশদার চার দোকানটি এখনও খোলা আছে। আপনাদের বলে রাখা ভালো, গণেশদার বাড়ি আমাদের গ্রামেই। তিনি গ্রামের একজন গণ্যমান্য কবিরাজ। শুনেছি বেশ কয়েকজন আত্মাকে তিনি পুষে রাখেন, তাই কখনো কখনো গভীর রাতেও বাড়ি ফিরেন। যাগ্গে, বেশিক্ষণ ট্রেনে থাকায় বড্ড মাথা ধরেছে। একটি চা হলে ভালোই হয়, কিন্তু চারিপাশে একটিও রিকশাওয়ালাকে আমার চোখে পড়ল না। আমি গেলাম গণেশদার চার দোকানে। কি গণেশদা, কেমন আছো? আমাদের অনিমেষ বাবুজি, এত রাতে তুমি এখানে কেন বাবু? অফিস শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। তো দাও দেখি একটি স্পেশাল চা, মাথাটা রিল্যাক্স করে নেই। আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। তো গণেশদা, আজ কি কোনো গাড়ি ঘোড়া পাবো না নাকি? কাউকেই তো চোখে পড়ছে না বাবু। আজ অমাবস্যার রাত, আজ আর কাউকেই পাবেন না বাবু। এ এ এ এ কি বলছো গণেশদা? তাহলে আমি এখন বাড়ি যাব কিভাবে? আজ তো নির্ঘাত মারা পড়ব। এত দূর পথ এখন কিভাবে পাড়ি দিব? আপনি চিন্তা করেন না বাবু, আমিও এখন বাড়ি যাব। মেঠো পথের এই রাস্তা দিয়ে তোমার বাড়ি 15 মিনিট হবে। আমি প্রতিদিন এই পথ দিয়েই যাওয়া আসা করি। কিন্তু মেঠো পথের রাস্তাটি তো অনেক ভয়ঙ্কর। বাবু, আমি থাকতে ভয় নেই, কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে, তাহলে আর দেরি না করে চলো এক্ষুনি আমরা রওনা হই। বাবু, তুমি 2 মিনিট দাঁড়াও এখানে, আমার একটু প্রাকৃতিক ডাক এসেছে। আমি এক্ষুনি পেটটি হালকা করে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এখানে আছি। গণেশদা তার দোকান বন্ধ করে তার পেট হালকা করতে চলে গেল, আর আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। গণেশদা সঙ্গে যাবে বলে আমার একদমই ভয় করছে না। শুনেছি গ্রামের মেঠোপথের সেই অভিশপ্ত রাস্তা দিয়ে যে চলাচল করে, কোনো না কোনো কারণে 2 দিনের মধ্যে তার মৃত্যু হয়। মানুষের মুখে শোনা কথা, যুগ যুগ আগে নাকি সেই পথে অনেক মানুষকে জীবিত পুঁতে রাখা হয়েছিল। তখনই দেখলাম গণেশদা চলে এলো। কি ব্যাপার গণেশদা, এত জলদি চলে এলে যে? তোমার পেট কি হালকা হলো? হ্যাঁ, হয়েছে। চলুন তাহলে। তোমার গলায় আবার কি হলো গণেশদা? হঠাৎ করে খুব ভারী ভারী লাগছে। ও কিছু না, চলুন। আমি আর গণেশদা মেঠো পথের সেই রাস্তাটি দিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে।
কি ব্যাপার, অনিমেষ বাবু কোথায় গেল? এখানেই তো ছিল। অনিমেষ বাবু, অনিমেষ বাবু। গণেশদা, তুমি কি বলতে পারো এই পথটি কেন এত অভিশপ্ত? আজ থেকে ৩৬ বছর পূর্বে গোপাল নামক এক ব্যক্তির ছোট ছেলে চুন্নু ভীষণ অসুস্থ হয়েছিল। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু গোপালের কাছে পর্যাপ্ত টাকা ছিল না তার চিকিৎসা করার জন্য। সকলের কাছে টাকা চেয়েছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। সকলে 1 পয়সা 2 পয়সা করে দিত। শেষমেশ জমিদার বাবুর বাড়ি, অর্থাৎ তোমার দাদার বাড়ির 2টি গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে। সাজাস্বরূপ গোপাল এবং তার স্ত্রীকে এই পথেই উলঙ্গ করে হাঁটানো হয়। এই অপমান অবমাননা সহ্য করতে না পেরে বাড়িতে আগুন লাগিয়ে তারা 3 জনায় আত্মহত্যা করেন। আর এই গ্রামের রীতি অনুসারে যারা আত্মহত্যা করে তাদেরকে মাটিতে পুঁতে রাখা হয়। তাদেরকেও এই পথেরই সেই বাঁশ ঝাড়ের নিচে পুঁতে রাখা হয় এবং তাদের আত্মা তখন থেকে এখন পর্যন্ত এখানেই অমর হয়ে থাকে। যদি কেউ তাদেরকে একবার দেখে ফেলে, সে আর বাঁচতে পারে না। আর এখন তুমিও মারা পড়বে। এই কথা শুনে অবাক হয়ে পেছনে তাকিয়ে যা দেখি তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। পেছনে তাকিয়ে দেখলাম তারা 3 জন আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর চেহারা! দেখে যেন মনে হয় মুখগুলি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভয়ে আমার হাত পা কাঁপছিল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। এদিকে গণেশ অনিমেষকে খুঁজতে খুঁজতে এ পথে এসে দেখল পথের মাঝখানে অনিমেষ পড়ে আছে। গণেশ আর দেরি না করে তাকে সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে এলো। সকালে জ্ঞান ফেরার পর অনিমেষের আর কিছুই মনে নেই। ঘটনাটির ঠিক 6 দিন পর অনিমেষ প্রচণ্ড জ্বরে মারা যায়।